আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হাসান। বাংলাদেশে এই নির্বাচন ২০২৬ সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই নির্বাচন উপলক্ষে আমরা দেখলাম যে বাংলাদেশে একটা দ্বিদলীয় রাজনৈতিক ধারা আ সৃষ্টি হয়েছে। একটা নতুন রাজনীতির মেরুকরণ হয়েছে। তো এটা বিএনপি বনাম জামাত, একদিকে বিএনপি আরেকদিকে জামাত এবং সারা দেশের এই ভোটাররা এভাবে বিএনপি এবং জামাতের এই ২ শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে আভাস পাওয়া যাচ্ছে যে ৩০০ টা আসনেই মধ্যে প্রায় 90% আসনে এই ২ দলের একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। মাত্র কিছু সংখ্যক আসনে হয়তো ত্রিমুখী লড়াই বা চতুর্মুখী লড়াই হতে পারে। তো এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চিত্রটা আ এই ২০২৪ সালে ৫ আগস্টের পর এটা ছিল না। এটা মনে হচ্ছিল যে ঠিক সেই সময় যে বিএনপি নির্বাচন হওয়া মাত্রই ২/৩ আসনে তারা বিজয় লাভ করল। কিন্তু এখন এটা আর কল্পনা করা যাচ্ছে না যে বিএনপি নিশ্চিতভাবে ২/৩ আসন পাবে। বরঞ্চ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে কিনা, ১৫১ টা সিট পাবে কিনা, এটা নিয়েই একটা সন্দেহ দেখা দিচ্ছে। তো এখন কথা হলো যে এই ২ ধারার যে আ রাজনীতি তৈরি হলো এর রূপচরিত্রটা কী? তো একদিকে আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বা সেই ১৯৭৬ সাল থেকে আ ২ টা প্রধান ধারায় বিভক্ত ছিল। একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে বিএনপি। তো আওয়ামী লীগ বলতে তারা এই বামপন্থা ধারার ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলার ধারার রাজনীতিকে লালন করত। অপরদিকে বিএনপি ইসলামী জাতীয়তাবাদ এবং মুসলিম জাতীয়তাবাদ এর সমন্বয়ে একটা বাংলাদেশী জাতীয়তাবাদ, এই ধরনের রাজনৈতিক ধারা তারা চর্চা করত এবং এইভাবেই রাজনীতিটা একটা বিভেদমূলক বা বিভাজন বা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এভাবে হয়ে আসছিল। তো ২০২৪ সালে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সেই আওয়ামী ধারা বা বাম ধারা বা সেকুলার ধারা, ধর্মনিরপেক্ষতা ধারা বা কিছুটা ভারতপন্থী ধারা এগুলোর উৎখাত হয়ে যায় এবং একটা রাজনৈতিক ময়দানে একটা ভীষণ শূন্যতার সৃষ্টি হয়। তো ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি সেই শূন্যতা পূরণ করার জন্য সেই ভোটারদের টার্গেট করার একটা চিন্তাভাবনা বা কর্মসূচি গ্রহণ করে। আ এক কথায় বিএনপি তখন থেকেই এই ইসলাম পছন্দ করি বা ইসলাম ভাবধারা, এই ভাবধারা থেকে সরে যেতে থাকে। তো এটা মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা সালাউদ্দিন আহমেদ বা বিএনপির অপর অন্যান্য বিভিন্ন নেতাদের বক্তব্যের মাধ্যমে এটা প্রকাশিত হয়ে পড়ে। এতে বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা তারা বিস্মিত হয় বিএনপির এই কর্মকাণ্ড বা এই ধরনের শিফট দেখে। তো বিএনপির মুখ থেকে যখন মৌলবাদীর কথা বা সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কথাবার্তা বলা, ধর্মীয় আ আঙ্গিকে বা ধর্মের ভিত্তিতে দেশকে বিভাজন করা হচ্ছে, এই ধরনের বক্তব্য, রাজাকার বক্তব্য, অতিমাত্রায় একাত্তরের চেতনার বক্তব্য, এসব শব্দচয়ন ধীরে ধীরে বিএনপিকে দূরে সরে দেয় এবং বিএনপিকে অনেকে মনে করতে থাকে যে তারা ভারতপন্থী হয়ে গিয়েছে বা ভারতের প্রতি নমনীয় হয়েছে বা ভারতকে চটাতে চাইছে না ক্ষমতায় যাওয়ার জন্য। তো এইসব বিএনপির এই শিফটটা জামাতে ইসলামের জন্য একটা নতুন স্পেস তৈরি করে, জায়গা তৈরি করে, যার ফলে জামাতে ইসলামের একটা বড় ধরনের তাদের একটা ভোট ব্যাংক তৈরি হয়, যেটা বিএনপি থেকে শিফট করে জামাতে ইসলামীর দিকে আসতে থাকে এবং জামাতে ইসলামী তখন এই মুসলিম জাতীয়তাবাদ এবং ইসলামী জাতীয়তাবাদ এই ভোট ব্যাংকের উপরে ভর করে আজকে জামাতে ইসলামীর এই উত্থানটা হয়েছে। তো বিএনপির সমস্যা হলো যে বিএনপির এই মুসলিম জাতীয়তাবাদী বা ইসলামী চেতনা থেকে এই পরিচয়টা ত্যাগ করে বিএনপির জন্য এটা লাভজনক হবে না এবং বিএনপি দীর্ঘদিন এটা প্র্যাকটিস করেছে তার জন্মলগ্ন থেকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাকে ব্যবহার করেছেন, ইসলামী জাতীয়তাবাদ বা ইসলামী সেন্টিমেন্ট বা মুসলিম জাতীয়তাবাদ। বেগম খালেদা জিয়াও সেটা ব্যবহার করেছেন। কিন্তু এখন এসে এতদিন পর শেখ হাসিনার পতনের পর দেখা যাচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই অবস্থানটা পরিবর্তন করে তিনি বিএনপিকে অনেকটা সেকুলার ধারায় নিয়ে যেতে চাইছেন বা বিএনপির সেকুলার ধারাটা গ্রহণ করেছে। তো এখন বিএনপির এই জিনিসটা, এই শিফটটা খুব একটা কাজে লাগবে না। তার বড় একটা কারণ হচ্ছে যে ২০ বছর আগে আ বিশ্ব পরিমণ্ডলে এটার একটা ভাবধারা ছিল। যখন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং যুক্তরাষ্ট্র ভারতকে সাথে নিয়ে ওয়ার অন টেরর যুদ্ধ করছিল এবং কোনো ধরনের ইসলামিক দলগুলোকে স্পেস দিচ্ছিল না। তো এখন বিএনপির যে সেই ২০ বছর আগের যে পৃথিবী, সেটার উপরে থেকে তারা বর্তমানে ভারতকে অসন্তুষ্ট না করার একটা নীতি অবলম্বন করেছে। এটা কাজে দিবে না, বরঞ্চ আমরা উল্টো চিত্র দেখছি
যে পৃথিবীব্যাপী ইসলামী রাজনীতি করার একটা স্পেস তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ নিজেরাই সেই স্পেসটা তৈরি করে দিচ্ছে। এর অন্যতম বড় দুটো প্রমাণ হচ্ছে যে সিরিয়ার যে প্রেসিডেন্ট ছিল, এখন যে প্রেসিডেন্ট আহমেদ আল শারা, তো তিনি একসময় আল কায়দার সদস্য ছিলেন, মেম্বার ছিলেন। সেই অভিযোগে যুক্তরাষ্ট্র তাকে জেল দিয়েছিল। সেখান থেকে ছাড়া পেয়ে আবার তিনি সেই কার্যক্রমে জড়ান, যার ফলে যুক্তরাষ্ট্র তার মাথার দাম $10 মিলিয়ন জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে। তো সেই আহমেদ আল শারার সাথেই এখন পুরনো বিবাদ ভিলে যুক্তরাষ্ট্র তাকে, ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসে ডেকে নিয়েছেন। ওইদিকে ভারতের সাথে তালেবানদের সম্পর্ক উষ্ণ হচ্ছে। সুতরাং বিএনপি যে নীতিটা অবলম্বন করেছে, ইসলামী ভাবধারা থেকে সরে গিয়ে সেকুলার ভাবধারা, এটা বিএনপিকে তেমন কোনো ফায়দা দেবে না। আর ভারত যদি বাংলাদেশের উপরে হস্তক্ষেপ করতে চায় আগামী নির্বাচনে, বা আগের মতো শেখ হাসিনার আমলের মতো আধিপত্যবাদ কায়েম করতে চায়, প্রভাব বিস্তার করতে চায়, দাদাগিরি ফলাতে চায়, তাহলে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাধা দিবে। এবং দৃশ্যত এই প্রফেসর ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে 15 মাস অতিবাহিত হলো, সেখানে আমরা এটাই দেখতে পেলাম যে ভারতের হুমকি ধামকিতে বাংলাদেশে কোনো কাজ হয়নি। তো সুতরাং এই বিএনপির প্রান্তবদল ভোটের মাঠে সুবিধা দেবে না, বরং এটা একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তো এই মুক্তিযুদ্ধের চেতনা যেটা বিএনপি এখন ব্যবহার করতে চাইছে, এটা শেখ হাসিনার স্বৈরশাসন এটার মাধ্যমেই কায়েম করেছিল। এবং এই মুক্তিযুদ্ধের চেতনাকে, প্রকৃত চেতনাকে এতভাবে অপব্যবহার করেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ। তো বিএনপি এই নতুন করে এই চেতনা জাগ্রত করতে গিয়ে উল্টো আরও বিপদে পড়তে পারে, এবং বরঞ্চ এটা অন্য দলকে সুবিধা করে দিবে, যেটা আমরা দেখলাম জামাত ইসলামীকে সুবিধা করে দিচ্ছে। তো এই ঘায়েল করার প্রচেষ্টা, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে জামাতে ইসলামীকে বা ইসলামপন্থী দলগুলোকে, এটা বিএনপির জন্য আগামী নির্বাচনে সর্বনাশ ডেকে আনবে। এবং এটা প্রায় বোঝাই যাচ্ছে, কারণ তা না হলে ভোটের ঠিক আগে মাত্র 15 মাসের বা 12 মাস বা 6 মাসের ব্যবধানে জামাতের এত বড় উত্থান হতে পারত না। আর আরেকটা বিষয় যে স্পষ্ট হচ্ছে যে গত 15 মাস বিএনপি যে রাজনীতি করেছে, তারা ঠিক আওয়ামী লীগ থেকে তারা কেন উত্তম, আওয়ামী লীগ থেকে তারা কেন আলাদা, সেই ধরনের কোনো কর্মসূচি, বক্তব্যের মাধ্যমে বা আচার আচরণের মাধ্যমে কিন্তু দেশবাসীর সামনে বা জনগণের সামনে তারা তুলে ধরতে পারেনি বা নিজেদেরকে মেলে ধরতে পারেনি। বিএনপি অনেক আগেও ক্ষমতায় ছিল, তো সেখান থেকে তারা এখন নতুন আঙ্গিকে কেন একটা উত্তম দল আওয়ামী লীগের চেয়ে, সেটা তারা প্রমাণ করতে পারেনি। আবার ওদিকে জামাতে ইসলামের তুলনায় তারা আদর্শিকভাবে এবং নৈতিকভাবে কেন আরেকটা বিকল্প দল হতে পারবে, সেটাও বিএনপি আচার আচরণ বা কর্মসূচি বা কর্মকৌশল বা মাঠ পর্যায়ে গত 15 মাসে সেটা করতে পারেনি। তো বিএনপির এই ব্যর্থতাগুলোই মূলত জামাতের উত্থানের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই কারণেই একদাগে বলা যায় যে এই বিএনপির হাসিনার পতনের পরপর বিএনপির ব্যর্থতাই জামাতে ইসলামের উত্থান ঘটেছে, এবং বাংলাদেশে এখন একটা নতুন দ্বিদলীয় রাজনৈতিক ধারার সৃষ্টি হয়েছে, যেখানে বিএনপি ধর্মনিরপেক্ষতাবাদী বা বামধারা এই ধরনের বেশ কিছু নীতি আদর্শ লালন করে তারা একটা পতাকা উত্তোলন করেছে। অপরদিকে জামাত ইসলামী আগে থেকেই তারা ইসলামী রাজনীতির সাথে জড়িত ছিল। নতুন করে বিএনপির যে মুসলিম জাতীয়তাবাদী যে চেতনা, সেটা এখন জামাতের ইসলামের মধ্যে ঢুকে গিয়েছে। সুতরাং আগামী নির্বাচনটা এই দুই ভাগে বিভক্ত হবে এবং সেভাবে ভোটের প্রচারণাটা চলতে থাকবে। তো এখন এই বিএনপির এই যে প্রান্তবদল বা তারা যে পরিবর্তন করলো, এটা আন্তর্জাতিক মিডিয়াতেও এটা এসেছে। গত 9 ডিসেম্বর আল জাজিরা একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টে এই জিনিসটা ফুটে উঠেছে, একটা বিশ্লেষণ করেছে আমাদের রাজনীতি নিয়ে। সেটা এরকম, যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আল জাজিরা তার রিপোর্টে বলছে যে বিএনপি নির্বাচনের আগে হাসিনার উদার ভাবমূর্তি গ্রহণ করতে চাইছে। বিএনপির সাম্প্রতিক বক্তব্যগুলো থেকে বোঝা যায় বিএনপি এখন মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষতাবাদের সেই নৈতিক ভাষা ব্যবহার করতে চাইছে, যেটা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে নিজেদের বলে দাবি করত। এখন যখন আওয়ামী লীগ দলটাই নিষিদ্ধ হয়েছে এবং হাসিনা ভারতে নির্বাসনে আছে, সেই সময় বিএনপি মনে করছে ধর্মনিরপেক্ষতাবাদী রাজনৈতিক ক্ষেত্রটি এখন খালি হয়ে আছে। বিএনপি মনে করে জামাতের সঙ্গে জোট থাকলে এই ক্ষেত্র দখল করা তাদের জন্য কঠিন। তবে বিএনপি জামাতের এই বিচ্ছেদ একদিনে হয়নি, কয়েক মাস ধরেই উভয় দলের মধ্যে পার্থক্য প্রকাশ পাচ্ছিল। তারা একমত হতে পারছিল না যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার দরকার কিনা, সংবিধান কিভাবে বদলানো উচিত এবং হাসিনার পর বাংলাদেশে কী ধরনের রাজনৈতিক মডেল চালু হওয়া উচিত।
জামাতে ইসলামী চেয়েছিল বড় ধরনের কাঠামোগত সংস্কার আগে হোক, বিএনপি চেয়েছিল দ্রুত নির্বাচন এবং খুব কম পরিবর্তন। ফলে দুই দলের মধ্যে দূরত্ব বাড়তেই থাকে। এই বিচ্ছেদ শুধু কৌশলগত কারণে নয়, এটা ঘটেছে নতুন রাজনৈতিক বাস্তবতার কারণে, আদর্শগত পরিবর্তন থেকে। মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতার যে কেন্দ্রীয় বামপন্থার ক্ষেত্র আওয়ামী লীগ একসময় দখল করে রেখেছিল, সেটি এখন শূন্য। বিএনপি মনে করছে নির্বাচনের আগে এই ক্ষেত্রটি দখল করার সুযোগ এসেছে। দলটি মনে করে জামাতের ধর্মভিত্তিক মনোভাব জনগণের সেন্টিমেন্টের সঙ্গে মেলে না। তাই বিএনপি নিজেদের নতুনভাবে সাজিয়ে ভোটারদের কাছে যেতে চায়, বিশেষ করে সেই ভোটারদের কাছে যারা আওয়ামী লীগের স্বৈরশাসনে ক্ষুব্ধ এবং জামাতের ধর্মভিত্তিক রাজনীতিকে সমর্থন করে না। বিএনপি মুক্তিযুদ্ধের নৈতিক অবস্থান পুনরুদ্ধার করতে চায়। আওয়ামী লীগ বহু বছর ধরে জামাতের 1971 সালে ভূমিকা ব্যবহার করে বিএনপিকে অপমান করত। বিএনপি এখন সেই বয়ান উল্টে দিতে চাইছে। জামাতের 1971-এর ভূমিকা নিয়ে সমালোচনা করে বিএনপি এখন সেই নৈতিক অবস্থান দখল করতে চাইছে, যেটা আওয়ামী লীগ বহু বছর যাবৎ ধরে রেখেছিল। তবে এই রূপান্তরের ঝুঁকিও আছে। অনেকেই সন্দেহ করেন এই পরিবর্তন কি সত্যি নাকি নির্বাচনী কৌশল। বিএনপির ভেতরেও হয়তো অনেকে এই পরিবর্তন মেনে নিতে চাইবেন না। হাসিনার পর নতুন রাজনৈতিক মাঠ দখলে এখন অনেক ভিড়। এনসিপি এবং বিভিন্ন নাগরিক সংগঠনও একই ভোট ব্যাংকের জন্য প্রতিযোগিতা করছে। যদি ভোট ভাগ হয়ে যায়, বিএনপির তাতে লাভ কমে যাবে। বিএনপি আর শুধু কেন্দ্রীয় ডানপন্থী দল হিসাবে প্রতিযোগিতা করতে চায় না। এটা এখনই স্পষ্ট। 2025 সালের বিএনপি আগের দশকের বিএনপির মতো নাই। দলের নেতারা এখন নতুন ভাষায় কথা বলছেন, জামাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং আওয়ামী লীগের দখল করা আদর্শগত স্থানে নিজেদের দাঁড় করিয়ে বিএনপি বাংলাদেশের রাজনৈতিক চিত্র নতুনভাবে সাজিয়ে তুলছে। সুতরাং এই বিএনপির এই রাজনৈতিক আদর্শগত যে পরিবর্তন, এটা এখন আন্তর্জাতিক মিডিয়াতেও আসছে। ধীরে ধীরে এটা আরও নির্বাচনের আগে প্রকাশ্য রূপ ধারণ করবে এবং তাতে বিএনপি আসলে কতটুকু ভোটের মাঠে লাভবান হবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।